একজন হিরো যার কাছে কোনো সোর্ড নেই, ম্যাজিক নেই, শুধু একটা শিল্ড, কিন্তু সেই শিল্ড দিয়ে সে পুরো দুনিয়াকে চমকে দেব। তাহলে চলো এই মজাদার এনিমে এক্সপ্লেন করা যাক। এনিমের শুরুতে আমরা মেইন ক্যারেক্টার নাফুমিকে দেখি। আমার শিল্ডে এত নতুন পাওয়ার আর এবিলিটি এসেছে যে আমি সেগুলো গুনতেই ভুলে গেছি। তবুও আমি কিছুক্ষণ আগে আঘাত পেয়েছি। এখন পার্ট সিন দেখি যেখানে একটা মনস্টার এসেছে আর নাফুমি তাকে শিল্ড রেজিং দিয়ে তাকে বন্দি করে ফেলে। সেই সময় রাফটারিয়া ওয়ান হিটে তাকে মেরে ফেলে। বেসিক্যালি রাফটারিয়া নাফুমি এর সোর্ড হিসেবে কাজ করে। আমরা নাফুমিকে অনেক টেনশনে দেখি। সে ভাবতেছিল খুব তাড়াতাড়ি ওয়েব আসবে, এখন আমাদের ইকুইপমেন্ট আপগ্রেড করার সময়। এখানে আমরা দোকানে একটা সিন দেখি। সেই সময় দোকানদার বলে, ওহ ওয়াও, আমি তোমাকে চিনতেই পারিনি, তুমি একজন সুন্দর মেয়ে হয়ে গেছো, অনেকদিন পর দেখা হলো, তুমি কেমন আছো? আমি হোটেলের ওনারের কাছ থেকে ম্যানেজ শিখেছি। ওহ তাই নাকি, তুমি অনেক বদলে গেছো, তুমি আর আগের সেই ছোট মেয়েটা নয়। তখন নাফুমি মনে মনে বলে, এটা অবাক হওয়ার মতন কিছু না, বাট একটু আমিও অবাক হয়েছিলাম। তখন আমরা পার্ট দিন দেখি রাফটারিয়ার ওই দোকানদার বলে, তোমাকে খুব সুন্দর লাগছে, আমার কাছ থেকে আরো একটা নাও। আমি বুঝতে পারি ছোট মেয়েরা সুন্দর দেখায়, কিন্তু এটাও না। ধন্যবাদ। এই লোকগুলো নিজেদের নিয়ে অনেক ভাবছে। তখন দোকানদার বলে, শোনো বাচ্চা, তুমি কি জানো না ডেমি হিউম্যানরা কেমন হয়? তারা তো অনেক ভালো। তখন রাফটারিয়া বলে, এগুলো ভুলে যাও, আমরা এখানে নাফুমি এর জন্য আমার কিনতে এসেছি, আপনি কি আমাদের কোনো সাজেশন দিতে পারেন? নাফুমি বলে, তুমি কি বলছো? আমরা এখানে তোমার জিনিস নিতে এসেছি, কিন্তু তোমার নিজে কোথাও ভাবা উচিত। তোমার কি মনে নেই যে তুমি যুদ্ধে আঘাত খেয়েছিলে? ঠিক আছে, কিন্তু তোমার ওয়েপেনও তো দরকার। শুনো নাফুমি, তুমি যদি এইভাবে থাকো তাহলে তুমি মারাও যেতে পারো। এর জন্য বলতেছি আগে তোমার একটা আর্মার দরকার। স্যার, আপনি কি আমাদের কোনো আর্মার সাজেস্ট করতে পারবেন? বাট আমাদের বাজেট প্রায় 180 সিলভার কয়েন, এর মধ্যে কি পাওয়া যাবে? কিছু আর্মার আছে যেগুলো এটার ভেতর পাওয়া যাবে। এটা পরে তোমার কেমন লাগবে? নাফুমি বলে, আমার মনে হয় না এটা পরে আমাকে ভালো দেখাবে, আর এটা পরেও তোমরা আমাকে চিনতে পারবা না। তখন দোকানদার রাফটারিয়াকে বলতেছিল, তাহলে আমি তোমার জন্য বিশেষ কিছু বানাতে পারি। সত্যি আমার জন্য? হ্যাঁ, তুমি চাইলে আমি কালকের মধ্যে একটা তৈরি করে দিতে পারি। হ্যাঁ প্লিজ করে দেন। আমরা নেক্সট সিনে তাদের একটা রেস্টুরেন্টে দেখি। সে সময় তারা খাবার অর্ডার দিতেছিল। আমাকে সবচেয়ে সস্তা খাবারের সেট দিন, আর ওকে বাচ্চাদের খাবার দিন। নাফুমি, আমি তোমাকে বলে দিচ্ছি যে আমি আর ছোট মেয়ে নই, আমি ওই একই সস্তা খাবারের সেট চাই। বড় মানুষের মতন আচরণ করো না। নেক্সট সিনে আবার তাদের দোকানে দেখি। সে সময় নাফুমি একটা আর্মার টেস্ট করতেছিল। এই পোশাক কি আমাকে ভিলেনের মতন লাগছে না? দারুন, এটা তোমার উপর খুব ভালো লাগছে। আমি এটার নাম দিয়েছি বারবারিয়ান আর্মা। যাই হোক, ধন্যবাদ এই আর্মা বানানোর জন্য। আর আমরা নাফুমিকে একটু ডিপ্রেশনে দেখি। যে ওয়েব আসতে যাচ্ছে, যদি জানতাম কখন আর কোথায় শুরু হবে, তাহলে আমি তার জন্য পরিকল্পনা করতে পারতাম। দোকানদার বলে, হ্যাঁ, কেউ কি তোমাকে এটা নিয়ে কিছু বলেনি? একটা জায়গা আছে যেখানে একটা বিশাল ঘন্টা লাগানো, যখন ঘন্টার টাইম স্টপ হয়ে যাবে তখন তোমাদের টেলিপোর্ট করা হবে, আর সেই টেলিপোর্টের পর তোমাদের ওয়েবের সাথে ফাইট করতে হবে। এখানে আমরা নাফুমিকে সেই জায়গায় যেতে দেখি। ও, তাহলে এটাই সেই ঘন্টা যেটা নিয়ে সবাই কথা বলেছিল। আর সেই সময় তিনজন হিরো এসে যায়। তখন মোতোয়াসু বলে, হেই, এটা কি নাফুমি? তুমি এখনো এই দুর্বল অস্ত্র নিয়ে ঘুরছো? তোমার মতন উইক মানুষ এখানে কি করতেছে? রাফটারিয়া বলে, নাফুমি এরা কারা? এখন আমাকে কি বলবে নাফুমি? বাট নাফুমি কোনো কথা বলতেছে না। তুমি কি শোনো নেই মোতোয়াসু তোমার সাথে কথা বলছে? মোতোয়াসু রাফটারিয়াকে দেখে বলে, তোমার সাথে দেখে ভালো লাগলো। আমি হলাম স্পেয়ার হিরো এন্ড আমার নাম মোতোয়াসু। তুমি অনেক কিউট, চলো আমার সাথে। তোমার মতন সুন্দর মেয়ে ধরার দরকার নেই, তাই আমার সাথে থাকো। আমাকে ক্ষমা করুন, আমি শপথ করেছি যে আমি নাফুমি এর সাথে থাকবো। নাফুমি এর সাথে? না না, এটা হতে পারে না। তুমি যদি তার সাথে থাকো তাহলে বিপদে পড়বে। নাফুমি বলে, চলো এখান থেকে বের হয়ে যাই। নেক্সট সিনে আমরা তাদের ঘুমাতে দেখি। শুনো, তোমার কি হয়েছে? তোমার আর অন্যান্য হিরোদের মধ্যে কিছু হয়েছে? এটা শুনে কোনো লাভ নেই, তুমি এখন ঘুমাও। ঠিক আছে, আমি ঘুমাতে যাচ্ছি, গুড নাইট। আমি যদি কাউকে সত্যি কথা বলি তাহলে কেউ বিশ্বাস করবে না। আমি এখন কি করব? সবাই আমাকে বিট্রয় করেছে, আমার কিছুই করার নাই। নেক্সট সিন থেকে অনেক ভয়ঙ্কর হতে যাচ্ছে, যেখানে ফাইট শুরু হবে। আমরা নেক্সট সিনে দেখি নাফুমি আর রাফটারিয়া কথা বলছে। রাফটারিয়া বলে, আমি তোমাকে বলতে চাই যে তোমার সাথে দেখা হয়েছে, তাই আমি সত্যিই ভাগ্যবান। আমি অসুস্থ ছিলাম, তুমি আমাকে ঠিক করিয়েছো আর আমাকে ভালো খাবার খেতে দিয়েছো।
আর সত্যি বলতে তুমি আমাকে বাঁচার পথ শিখিয়েছো। আর এখন নাফুমি তুমি আমাকে লড়াই করার একটা কারণ দিয়েছো। আমাকে তোমার সোর্ড মনে করো, আমি তোমার সাথে আছি। এখন কাউন্টডাউন হচ্ছে, ওয়েবের সময় প্রায় হয়ে গেছে। আর সেই সময় তারা টেলিপোর্ট হয়ে যায় একটা শহরে যেখানে ওয়েব শুরু হয়ে গেছে। তখন তারা অনেক মনস্টার সামন হতে দেখে। সেই মনস্টার গুলো যাচ্ছিল শহরের দিকে। তারা দুজন অনেক তাড়াতাড়ি গিয়ে সেখানে পৌঁছালো আর যত সম্ভব তত তাদের বাঁচাচ্ছিল। এই সময় আমরা নাফুমিকে অনেক দৌড়াতে দেখি। সে দৌড়াতে দৌড়াতে অনেক মানুষদের তার শিল্ড দিয়ে হেল্প করতেছিল আর মনস্টারদের মারতেছিল। তারা অনেক ছোট মনস্টারদের মেরে ফেলেছিল। সেই সময় একটা জায়ান্ট মনস্টার এসে যায়। দুজন মিলে অনেক ফাইট করতেছিল কিন্তু পারে না। অনেক চেষ্টা, অনেক ইনজুরি, কিন্তু পারতেছিলই না। রাস্তায় তাকে সব শক্তি দিয়ে মেরে ফেলে। কিছুক্ষণ পর একটা ফায়ার বল হয় আর পুরো শহরে ছড়িয়ে যায়। তখন নাফুমি কোনো মতো তার শিল্ড ইউজ করে বেঁচে গেছে। আর সেই সময় আমরা কয়েকজন নাইটকে দেখি। শিল্ড হিরো, তুমি অনেক শক্তিশালী হয়ে গেছো, তুমি এটা থেকে বাঁচবে। গ্যাস্টারিয়া বলে ওরা আমাদের নিয়ে একদমই চিন্তা করে নাই। আর এই কথা বলে সে অ্যাটাক করে, কিন্তু কিছুই হলো না। তুমি কি শিল্ড হিরো এর পক্ষে? আমি নাফুমি এর সোর্ড, আর নাফুমি এর অপমান আমি সহ্য করতে পারবো না। তোমরা কি ভাবো তোমরা আমাদের সাথে একটুও ফাইট করতে পারবা না? নাফুমি বলে, হ্যাঁ এটা তো দেখাই যাচ্ছে, তোমার পিছে এত বড় একটা মনস্টার, এখন তুমি কি করবে? তারা সেই সময় অনেক ভয় পায়, কিন্তু নাফুমি তাদের বাঁচাচ্ছিল। তারা দুজন মিলে সেই মনস্টারকে অনেক টক করে ফাইট দেয়। তখন সেই নাইট গুলো এসব দেখে নাফুমি এর সাহায্য করতে লাগলো। ফাইট করতে করতে ফাইনালি প্রথম ওয়েবটা চলে যায়। মতোই আসো বলে, এটা তো বাচ্চাদের গেম ছিল, এরকম তো আমি সবসময় ট্রেনিং করে থাকি। এখানে তিনজন হিরো কিছুই করে নাই, তারা শুধু কথাই বলতে পারে কিন্তু কাজে কিছুই নয়। বসকে হারানো খুব সহজ ছিল। তুমি ঠিক বলেছো, পরে ওয়েবও সহজ হবে। বাই দ্য ওয়ে, নাফুমি কোথায় হয়েছে যে সে এখানে ছিল না, তাহলে আমাদের পথে বাধা হতো। বাট তখনই আমরা নাফুমিকে দেখি। গ্রামের মানুষরা নাফুমিকে বলে, তোমরা আজ আমাদের সাথে না থাকলে আমাদের গ্রামে কেউ বাঁচাতে পারতো না। তোমাদের উপস্থিতির জন্য আজ আমরা বেঁচে গেছি। তোমরা যা করেছো আমরা কখনো ভুলবো না। আরে কোনো ব্যাপার না, তোমরা বেঁচে আসো এটাই আমার খুশি। এই ফাইটে কিছুদিন হয়ে গেছে আর একটা পার্টি আয়োজন করা হয়। তোমরা সব হিরো দারুণ কাজ করেছো। আজ উৎসবের রাত, তো খাওয়া শুরু করো। আর এখানে সবাই মজা করতেছো, শুধু একজনকে বাদে। ভুল এই পার্টি, যদি পুরস্কার না দেয়া হতো তাহলে আমি এখানে কখনোই আসতাম না। তখন আমরা মানুষের এনজয়মেন্ট আর কিছু কথা শুনি। আমি শুনেছি এবার যুদ্ধে খুব কম মানুষ আহত হয়েছে, সব হয়েছে আমাদের হিরো এর জন্য। কিন্তু শিল্ড হিরো আমাদের কোনোই কাজে আসেনি, সে শুধু নর্মাল মানুষদের মতন দাঁড়িয়েছিল। আর আমরা ফেমাস মোতোয়াসুকে দেখি, তার সাথে সবাই কথা বলার জন্য পাগল ছিল। মোতোয়াসু রাফটেরিয়াকে দেখে যেতে, সেও তার পিছে পিছে যায়। শুনো নাফুমি, তোমার কি খিদে লাগেনি? এখানকার খাবার খুব মজা, চলো আমরা খাই। তুমিও আমার সাথে ডিনার করতে চলো। আমি খেতে চাই না, তুমি যে খেয়ে আসো। তখন রাফটেরিয়া সেখান থেকে চলে যায়। আর আমরা নাফুমি এর পার্ট সিন দেখি। আমি মানুষকে আমার সাথে টেলিপোর্ট করতে পারি, এটা আগে জানলে ভালো হতো। আর সেই সময় রাফটেরিয়া তার জন্য খাবার নিয়ে আসে। চলো একসাথে খাই। এখন নাফুমি এটা একটু ট্রাই করো। দাঁড়াও, আমার ইচ্ছা করছে না। এটা আসলেই মজা, ট্রাই করে দেখো। মজা তো আছে। মোতোয়াসু এসব সিন দেখে সহ্য করতে পারে না, আর সে নাফুমিকে ব্যাটারের চ্যালেঞ্জ দেয়। এই ফাইটটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে, যার ফলে নাফুমি রাফটেরিয়াকে হারাতে পারে। সো এন্ড পর্যন্ত দেখো। নাফুমি, আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করো, আমার সাথে একটা ফাইট করো। আর নাফুমি, আমি শুনেছি রাফটেরিয়া তোমার গোলাম, এটা কি সত্যি? আর যদি হয় তাহলে কি? হ্যাঁ রাফটেরিয়া আমার গোলাম, তো কি হয়েছে? আমার কথা শুন, অন্যকে গোলাম বানানো একটা অনেক ভুল। আগে নিজের দিকে তাকাও। আর যাই হোক, এই দেশে গোলাম রাখা কোনো অপরাধ না, কিন্তু আমরা তো হিরো, তাই না? এরকম কাজ তো আমাদের মানায় না। আর এটা তোমার মতামত, আমি এটা মনে করি না। বাই দ্য ওয়ে, আমি যদি জিতি তাহলে রাফটেরিয়াকে মুক্ত করতে হবে। আর আমি যদি জিতি তাহলে কি? যদি জিতি তাহলে কোনো পুরস্কারও তো পাবো না। এসব ফালতু ফাইট করে আমার টাইম ওয়েস্ট করবো না। তখন কয়েকটা নাইট এসে রাফটেরিয়াকে ধরে ফেলে, আর তারা ধরে কিং এর কাছে নিয়ে যায়। কিং বলে, তাহলে কি তার টিমে একজন দাস আছে? একজন হিরো হয়েও ডেমি হিউম্যানকে গোলাম বানিয়ে রেখেছো? মনে হচ্ছে তোমার মনোবতা মরে গেছে, তোমাকে চ্যালেঞ্জে পার্টিসিপেট করতেই হবে। রাফটেরিয়া বলে, এর কোনো দরকার নেই, আমি নিজের ইচ্ছে নাফুমি এর সাথে থাকি। তুমি কি করছো? এটা খুব দুঃখজনক ব্যাপার। তুমি নাফুমি এর অভিশাপের কারণে এসব করছো। এখন থেকে এসব করার দরকার নেই, তুমি প্রায় মুক্ত হয়ে যাবা। চিন্তা করো না, মোতোয়াসু জিতেই তোমাকে এই অভিশাপ থেকে মুক্ত দেবে। এসব কি ফালতু জিনিস, আমি ফাইট করব না।
আদেশ না মানলে আমরা জোর করে ওকে নিয়ে যাব, তাই পালানোর চেষ্টা করো না, তোমাকে ফাইট করতেই হবে। ঠিক আছে, আমি জিতলে রাফটেরিয়াকে আমাকে ফিরে দিতে হবে। সোফিয়া বলে, আর তুমি কিভাবে জিতবে শিল্ড হিরো? নেক্সট সিনে তাদের একটা বড় ফাইট শুরু হতে যাচ্ছে। নেক্সট সিনে আমরা দেখি তারা ফাইটের জন্য প্রস্তুত হয়। নাওফুমি, তুমি হার মানলেই তোমার জন্য ভালো হবে, শুধু শুধু ফাইট করে তোমার টাইম ওয়েস্ট করছো। আর সেই সময় ফাইট শুরু হয়ে যায়। তাদের ভেতর অনেক টক্করে ফাইট হয়, আর যারা ওখানে ছিল সবাই শক হয়ে থাকে। কি, নাওফুমি এত পাওয়ারফুল কিভাবে হলো? সে তো একজন ইউজলেস শিল্ড হিরো, সে কিভাবে ফাইট করতে পারতেছে? আর স্পেয়ার হিরোকে এত কষ্টে দেখা যাচ্ছে কেন? তাদের ভেতর অনেক ফাইট হয়, কেউ থামার নাম নিচ্ছে না। তখন আমরা দেখি নাওফুমি এর শরীর থেকে অনেকগুলো মনস্টার বের করে। আমি যেখানে শরীর ইউজ করতে পারবো না, তাহলে আরো তোমাকে চিন্তিত করা যাক। এই মনস্টারের ফাইট দেখো। এগুলো কি করতেছো? যদি সাহস থাকে তাহলে ইমানদারের সাথে ফাইট করবো। কেন? এটা তো চিটিং না, আমি একজন শিল্ড হিরো আর তোমার কাছে সোর্ড আছে, তাহলে তুমি তো বেনিফিটে আসো। আরো ফাইট শুরু হয়, কিন্তু নাওফুমি মোটোয়াসুকে মাটিতে ফেলে দেয়, আর নাওফুমি তার শেষ অ্যাটাক মারতে চায়। বাট এখানেই একটা বিগেস্ট ঘটনা ঘটে। সোফিয়া একটা উইন্ড স্ল্যাশ মারে আর নাওফুমি দূরে যেয়ে পড়ে, যার ফলে মোটোয়াসু বেনিফিটে একটা চান্স পেয়ে তাকে হারিয়ে ফেলে। বাট এটা সে একটা চিটিং এ জিতে গেছে। সেই সময় কিং বলে, সুপার হিরো মোটোয়াসু, আপনি প্রতিযোগিতার বিজয়ী। নাওফুমি সবাইকে বলতে থাকে, হেই, এটা একটা চিটিং হয়েছে, আমি প্রায় জিতে গেছিলাম, কিন্তু সোফিয়া আমার উপর উইন্ড স্ল্যাশ মারছে, এর জন্য আমি দূরে যেয়ে পড়ছি, আর মোটোয়াসু এটা বেনিফিট নিয়ে আমাকে হারিয়ে ফেলছে, এটাই পুরোই চিটিং। সোফিয়া বলে, তোমার কাছে কোনো প্রুফ আছে যে আমি এটা করেছি? আর এখানে যে অডিয়েন্স ছিল তারাও কিছু বলে না। নাওফুমি বুঝতে পারে যে এই প্রতিযোগিতা শুরু থেকে একটা ষড়যন্ত্র ছিল। সোফিয়া আমাকে ফাঁসিয়েছিল যাতে তার পছন্দের হিরোকে ভালো করে দেখা যায়। সোফিয়া তার বাবা আমাকে বিট্রে করেছে, আমার এখানে কিছুই করার নেই। তারপর নাওফুমি দেখে রাফটেরিয়া তার সামনে থেকে চলে যাচ্ছে। রাফটেরিয়া গরম হওয়ার কাজ মিটিয়ে ফেলছে। রাফটেরিয়া সেই সময় মুক্ত হয়ে গেছে আর তাদের সাথে চলে গেছে। সবকিছু শুধু আমার সাথেই কেন ঘটে? আমি এই দুনিয়ায় এসে সবচেয়ে বড় ভুল করেছি, আর তোমরা কেউ ভয় পেও না, এটা শুধু সে কল্পনা করেছিল। মোটোয়াসু রাফটেরিয়াকে নিয়ে এসে বলে, এখন তো তুমি মুক্ত হয়ে যাবে, এটা তো তোমার খুশি হওয়া উচিত। তখন রাফটেরিয়া তাকে পারতে সে হেডশট মেরে বলে, একটা কথা বাবা, আমি তোমাকে কখন বলেছি আমাকে মুক্ত করার জন্য? কিন্তু সে তো তোমাকে দাস বানিয়ে কষ্ট দিত। চুপ করো, নাওফুমি সম্পর্কে তুমি কি জানো? নাওফুমি আমাকে কখনো এমন কিছু করতে বাধ্য করেনি। আমি ফাইট করতে যখন ভয় পেতাম তখনই সে অভিশাপ অ্যাক্টিভেট করতো। এটাই তো সমস্যা, কাউকে জোর করে যুদ্ধ করানো এটা কোনো সমস্যা না। আমি নাওফুমির জন্যই শক্তিশালী হয়েছি, আর নাওফুমি সোর্ড হিসেবে ফাইট করতে পেরেছি, এটা আমার গর্বের কথা। না, নাওফুমি এরকম না, নাওফুমি একটা বড় ক্রিমিনাল। আচ্ছা, আমাকে একটা প্রশ্নের উত্তর দাও, তুমি কি কোনো অসুস্থ আর মৃত প্রায় মরা গোলামকে সাহায্য করেছো? না, তুমি কখনো করোনি, কিন্তু নাওফুমি আমাকে সবসময় সাহায্য করেছে। আমি যদি অসুস্থ হই, সেই আমাকে ওষুধ খাওয়ায় সুস্থ করে দেয়। তো নাওফুমির ব্যাপারে কোনো ভুল কথা আমি সহ্য করবো না। তখন সেখানে রাজাকে সব কথা বলা হয়। সেই রাজা সব অ্যানালাইজ করে একটা ডিসিশন নেয় আর ঘোষণা করা হয় যে মোটোয়াসু হেরে গেছে, কারণ সোফিয়া উইন্ড স্ল্যাশ মেরেছিল, এটা সত্যি প্রমাণ হয়েছে, যার ফলে মোটোয়াসু হেরে গেছে। তখন রাফটেরিয়া নাওফুমি এর কাছে যায়। নাওফুমি বলে, তুমি ফিরে এলে কেন? আমাকে নিয়ে হাসতে? আমার কোনো বিশ্বাসঘাতকের প্রয়োজন নেই, এখান থেকে চলে যাও। রাফটেরিয়া বলে, আমি এই গুজব শুনেছি যে তুমি একটা ক্রাইম করেছিলে, কিন্তু আমি নিশ্চিত যে তুমি এমন নোংরা কাজ কখনোই করো না, আর করতে পারো না। তুমি তো অনেক ভালো, আর তোমার পাস্টে যা হয়েছে আমি কিছু শুনতে চাই না। তুমি তো আমার, তাই না নাওফুমি? আমাকে শুনো না, এখন তুমি মুক্ত, যাও, চলে যাও। আমার শিল্ডের জন্যই সবকিছু হয়েছে, আমি এখানে এসেছি, একদম ফালতু একটা শিল্ড পেয়েছি আমি, এটা দিয়ে আমি কোনো কিছুই করতে পারি না, উল্টো আমি সবাই কাছ থেকে বিট্রে আর কথা যাই হোক না কেন, আমি সবসময় তোমার সাথেই থাকবো, আর এটা কোনো ফালতু শিল্ড না। এই শিল্ডের জন্য আমি অনেকবার মৃত্যুর হাত থেকে বেঁচেছি, তোমার শিল্ড আমাকে অনেকবার বাঁচিয়েছে, আমি তো তোমার সোর্ড হিসেবে আসি, তো টেনশন কিসে? চলো আবার একসাথে আমরা থাকি। আর এইসব সিন দেখে তারা বুঝতে পারে এটা কোনো গোলাম আর দাসের কথাবার্তা না। সে সময় তারা সেখান থেকে চলে যায়। নাওফুমিও তার আসল পরিচয় খুঁজে পেল, সে একজন হিরো যে পুরো দুনিয়াকে বাঁচাবে। রাফটেরিয়াকে দেখতে দেখতে কত বড় হয়ে গেছে, তাকে এখন ছোট বাচ্চা মনে হয় না। এত টেনশন নিছিল যে নাওফুমি ঘুম এসেছে আর সে ঘুমিয়ে পড়ে। আর আমরা সকালের সিন দেখি যেখানে রাফটেরিয়া নাওফুমি এর জন্য খাবার বানিয়ে এনেছে। নাওফুমি, এটা নেও, টেস্ট করে দেখো কেমন হয়েছে। টেস্টটা তো আসলেই মজাদার। এসব নিয়ে তাদের ভিতরে কথাবার্তা শুরু হয়ে যায়। রাফটেরিয়া বলে, নাওফুমি শুনো, আমি তোমার সাথে
সাথে সব সময় থাকবো, তোমার সোর্ড হিসেবে তোমার সাথেই থাকবো, তাই টেনশন করো না। তো এখান থেকেই তাদের মজাদার জার্নি শুরু হতে যাচ্ছে, তাই এন্ড পর্যন্ত দেখতে থাকো। নেক্সট সিনে আমরা আরেকটা কিংডমের কুইনকে দেখতে পাই। বেসিক্যালি এই কুইন কিছুক্ষণ পর অনেক ইম্পর্টেন্ট রোল প্লে করবে, সো এন্ড পর্যন্ত দেখো। তাহলে ওই দেশের রাজা এখন এসব করছে। আমার মনে হয় সোফিয়া এইসব করতে বলেছে। আজকাল শিল্ড হিরো কেমন আছে? সে এখানে একটা ডেমি হিউম্যানকে কিনেছে, তাই নাকি? তাহলে তো ভালোই হলো। তবে মেরোমার্কে 4জন ক্যারেনার হিরোকে দেখার খবর ছড়িয়ে পড়ার পর এখানকার মানুষের মধ্যে অনেক আলোচনা শুরু হয়েছে। যাই হোক না কেন, এখন তোমার কাজ হলো ওই শহরের প্রতিটা কোণা নজর রাখো, যে কোনো পরিস্থিতিতেই। নেক্সট সিনে আমরা মেরোমার্কের রাজাকে দেখতে পাই। ওয়েবের সময় তোমরা আমাদের দেশে মানুষের জন্য যা করেছো তার জন্য তোমাদের পুরস্কার দেওয়া উচিত। এর জন্য মোটোয়াসু পাবে 4000 সিলভার কয়েন, ইচ্ছুকি আর রেনকে এই কাজের জন্য 3800 সিলভার কয়েন দেওয়া হবে, আর শিল্ড হিরো এর জন্য 500 সিলভার কয়েন রাখা হয়েছিল। তবে তার গোলামকে কাজ থেকে মুক্ত করার জন্য যে টাকা খরচ করা হয়েছে তার সাথে যুক্ত করে নাওফুমি কোনো টাকা পাবে না। কিন্তু আমরা সবাই দেখেছিলাম নাওফুমি পুরো শহরকে বাঁচিয়েছিল। এই রাজাদের কি বা করা যায়? তখন ইচ্ছুকি বলে, আমার মনে হয় এটা ঠিক না। ফার্স্ট অফ অল তুমি নাওফুমি এর সাথে খারাপ ব্যবহার করেছো, এন্ড নাওফুমির অনুমতি ছাড়া তুমি গোলামের মার্ক মুছে দিয়েছো, আর এখন তাকে পুরস্কারও দিচ্ছ না। এটা তো ঠিক না। রেন বলে, তুমি ঠিক বলেছো, যদি মোটোয়াসু চিটিং না করতো তাহলে নাওফুমি জিতে যেত। আর এইসব নিয়েই তাদের ভিতর বিরাট বড় একটা ঝগড়া শুরু হয়। দুজন হিরো বলে মোটোয়াসু চিটিং করে জিতছে, এই জন্য কিং বাধ্য হয়ে তাকে 500 গোল্ড কয়েন দিয়ে দেয়, আর নাওফুমি এর টাকার প্রয়োজন, তাই সে টাকা নিয়ে সেখান থেকে চলে যায়। নেক্সট সিনে নাওফুমি আর রাফটেরিয়াকে সেই ডিলারের কাছে দেখি। আমরা দেখি রাফটেরিয়া নাওফুমি এর গোলাম হওয়ার মার্ক নিচ্ছে। ডিলার বলে, দেখুন হয়ে গেছে, এখন তার নতুন স্ল্যাব মার্ক আছে। এসব করার দরকার ছিল না। আমি জানি, কিন্তু তোমাকে আমার উপর বিশ্বাস করানোর জন্য এটা করছি। ডিলার রাফটেরিয়াকে বলে, অবাক লাগছে যে এত কম সময়ের মধ্যে তুমি এত বড় হয়ে গেছো। এখন যদি তোমাকে বিক্রি করি তাহলে 20টা গোল্ড কয়েন পাবো। রাফটেরিয়া বলে, আমি এখন আর গোলাম না, আমি নাওফুমি এর সাথে থাকি। সেই সময় নাওফুমি একটা আইটেমের উপর নোটিস করে, সেই আইটেমে অনেকগুলো এগ ছিল। ভাই এটা কি, একটু এক্সপ্লেন করে। এটা হলো মনস্টার এগ, যেখান থেকে তুমি ড্রাগন পেতে পারো, অনেক ধরনের ডেঞ্জারাস পেট পেতে পারো। এটার প্রাইস মাত্র 100 সিলভার কয়েন। নাওফুমি একটু ভেবে বলে, ইন্টারেস্টিং আছে, একটা কিনেই ফেলি। নেক্সট সিনে তাদের আমরা রাস্তায় দেখি, আর রাফটেরিয়া বলে, শুনো নাওফুমি, এভাবে টাকাও নষ্ট করা উচিত না। দেখো, আমার মনে হয় প্রতিবার একে একে ফাইট করা ঠিক না। যদি এই পেট থেকে একটা মনস্টার পাই তাহলে আমাদের জন্যই একটু ভালো হয়। যদি এটা থেকে মনস্টার না বের হয় তাহলে তাকে বেচে দিও। ঠিক আছে, আমরা তাকে বেচে দিব। একদিনে আমরা সেই দোকানদারের কাছে যেতে দেখি। ভাই, ওরা যে কত ট্রাভেল করতে পারে। কন্টিনিউ করা যাক। এই বইতে আমি তোমার জন্য ওষুধের চেয়েও ভালো ওষুধ এনে দিয়েছি, এন্ড এই বই থেকে তুমি বিভিন্ন ওষুধ অ্যানালাইজ করে দেখতে পারো। এটা তোমার কাছে রেখে দাও। বাট আমি তো এই বই পড়তেই পারি না। আরে সমস্যা নেই, তুমি কারো কাছ থেকে জেনে নিও। আর হ্যাঁ, তোমার সাথে একটা বুড়ো জাদুঘর দেখা করতে চাই, কারণ তুমি তার ছেলেকে বাঁচিয়েছিলে সেই যুদ্ধের সময়। এই শহরে নাওফুমি অনেক ফেমাস হয়ে গেছে, তাকে সবাই আইটেম দিচ্ছিল। ও তাহলে ঠিক আছে। নেক্সট দিনে আমরা সেই বুড়ো লোকের দোকানে দেখি। শিল্ড হিরো, খুব ভালো লাগলো আপনি এখানে এসেছেন। এন্ড সেই সময় সেই জাদুঘর তাদের পাওয়ার বলতেছিল, হিলিং আর সাপোর্ট ম্যাজিক দিয়ে তোমাদের অনেক গভীর জ্ঞান আছে, আর এই মেটাল রাইট আর ডার্ক ম্যাজিক দিয়ে অনেক গভীর জ্ঞান আছে, আর তোমরা এই ম্যাজিক বুকটা নিতে পারো, যার ফলে তোমরা নিউ ম্যাজিক শিখতে পারবা। কিন্তু আমাদের কাছে তো কোনো টাকা নেই, আমরা এখন কি করবো? আমাদেরও ইচ্ছা একটা নতুন ম্যাজিক শেখা। আরে সমস্যা নেই, এটা ফ্রিতে নিয়ে যাও, তুমি আমার ছেলেকে বাঁচিয়েছিলে, সো এটা ফ্রিতে নিয়ে যাও। ঠিক আছে, ধন্যবাদ। আর হ্যাঁ, কোনো সাহায্য লাগবে বলবেন। নেক্সট দিনে আমরা তাদের একটা জায়গাতে বসে থাকতে দেখি। এই দেশে আমি ল্যাঙ্গুয়েজ পড়তে পারি না, কেউ যদি এই বইটা আমার জন্য বলে দিত তাহলে আমার জন্য ভালো হতো। তাহলে চলো আমরা একসাথে এটা শিখি। ভাষা আর ম্যাজিক দুটোই? হ্যাঁ দুটোই, কিন্তু আমরা পরের দিন থেকে শুরু করতে পারি। এটা ঠিক আছে, পরে ওয়েব আসতে 1 মাসের কম সময় বাকি আছে, তো এটা ভালো প্ল্যান। তাই আজ রাত আমরা রুট গ্রামে থাকবো, কাল সকালে নাস্তার পর একটু লেভেল আপ করার চেষ্টা করবো। আর আমরা সকালে সিন দেখি যেখানে তাদের সাথে একটা অবাকজনক বিষয় ঘটে। সেই সময় নাওফুমি আর রাফটেরিয়া দেখে তাদের পেট ভাঙে যাচ্ছে, আর সেই এগ থেকে একটা মনস্টার বের হতে থাকে। বাট এই মনস্টারটা আগে গিয়ে একটু কিউট হবে, একটু ভয়ঙ্কর হবে না। সেই এগটা ভেঙে যায় আর সেখান থেকে একটা কিউট এগ বের হয়।
তো এখানে কিছু বলে না, আমরা জাস্ট তার বেড়ে ওঠার সিন দেখি। সে ছোট থেকে বড় হচ্ছিল, এটা সিন আমরা দেখতে পাই। লেফটেরিয়া বলে, আমি বিশ্বাস করতে পারতেছি না যে মাত্র 2 দিনের মধ্যে এত বড় হয়ে গেছে। হয়তো এটা আমার বুস্ট স্কিলে পাওয়া, তাই না ফিলো? তুমি ওর নাম ফিলো রেখেছো? নামটা একটু অবশ ধরনের শোনায় না? কিন্তু আমার মনে হয় ফিলো নামটা সে পছন্দ করেছে। আমরা সে সময় নেক্সট সিন দেখি যা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে। রুট গ্রামে সোফিয়া আর মোতোয়াসু চলে আসে নিজের রাজত্ব করার জন্য। শেষ ওয়েবে স্পেয়ার হিরো মোতোয়াসু সাহসীর সাথে যুদ্ধে করেছিল, তাই তাকে এই জায়গা মালিক হিসেবে নির্বাচন করা হবে। এর জন্য সবার কাছ থেকে ট্যাক্স নেওয়া হবে। এখন থেকে গ্রামে ঢুকতে আর বের হতে 50 সিলভার কয়েন দিতে হবে। গ্রামের সবাই টেনশনে পড়ে গেল, কারণ এই গ্রামটা একটু গরিব টাইপের ছিল। তারা মনে মনে টেনশনে পড়ে গেল, কি আমরা এইসব কিভাবে করবো? সোফিয়া বলে, তাহলে কি তোমরা মালিকের কথা মানবে না? তখন হিরো বলে, এসব তোমরা কি করতেছো? তুমি এই শহরে কি করতেছো? এখান থেকে বের হয়ে যাও। এখন এই এলাকা মতো আসো। আমি এখান থেকে চলে যেতে আপত্তি মনে করি না, কিন্তু গ্রামবাসীরা এটা মেনে নিতে পারবে না। এখানে রেস্টুরেন্টে থাকার জন্য মাত্র 1 সিলভার কয়েন খরচ হয়, তাও খাবার সহ। আর তোমরা যদি 24 সিলভার কয়েন এভাবেই করো তাহলে তো কেমনে চলবে? গ্রামবাসীরা বলে, হ্যাঁ ঠিক বলছো, ওয়েবের সময় শিল্ড হিরো আমাদের রক্ষা করেছিল। তোমাদের কোনো অধিকার নেই এই শহরে রাজত্ব করা। সোফিয়া কিছু করতে যাচ্ছিল, তখনই কুইনের অ্যাসিস্ট্যান্ট চলে আসে। এই কুইনের অ্যাসিস্ট্যান্ট বলে, এখনই এসব বন্ধ করো, না হলে এই পুরো কিংডম ক্ষতি হতে পারে। তখন সোফিয়া কিছু করতে না পেরে রেসের চ্যালেঞ্জ দেয়। শর্ত হলো, যদি রেস জিতে তাহলে এই শহর তাদের, আর যদি না জিতে তাহলে নাওফুমি এই শহর থেকে চলে যাবে। নাওফুমি ডাইরেক্ট মানা করে, এই রেস আমি করব না। কিন্তু গ্রামবাসীরা বলে, প্লিজ আমাদের রক্ষা করে, এই শহরে আপনি আমাদের রক্ষা করতে পারবে, আপনি ছাড়া আর কেউ নেই, সো প্লিজ আমাদের রক্ষা করে। নাওফুমি কিছু করতে না পেরে রেসটা অ্যাকসেপ্ট করে। নেক্সট সিনে আমরা তাদের রেস খেলা মাঠে দেখি। মোতোয়াসু এর কাছে অনেক ভালো একটা ঘোড়া ছিল, কিন্তু নাওফুমি এর কাছে ভালো ঘোড়া ছিল না। কিন্তু নাওফুমি এর পেটটা অনেক স্পিড আছে। তখন রেসটা শুরু হয়ে যায়। তারা দুজনে টক্করে ফাইট দিতেছিল। বাট এখানেও দা সোফিয়া আল্টিমেট কে চিটিং করেছে। তারা নাওফুমিকে অনেক ট্রাপে ফেলার চেষ্টা করছে, কিন্তু তারা সফল হতে পারেনি। আর সেই রেসটা কিছু সেকেন্ডের জন্যই নাওফুমি জিতে গেল। কিন্তু আবার সেই আল্টিমেট গে সোফিয়া, এটা হতে পারে না, নাওফুমি চিটিং করেছে, তাকে বন্দি করে রাখো, নাওফুমি সবসময় চিটিং করে জিতে। সেই সময় কুইনের অ্যাসিস্ট্যান্ট এসে বলে, নাওফুমি এর কাছে শিল্ড আর হিলিং ম্যাজিক ছাড়া কোনো পাওয়ার নেই, তাই সে কোনো চিটিং করে নেই। আর এখানেই তারা হার মেনে ফেললো। গ্রামের বাসীরা একটা ওয়াদা করেছিল, তাই তারা বলে, আপনি আমাদের গ্রামকে দুইবার বাঁচিয়েছেন, বলেন আপনার কি দরকার, আমরা আপনাকে সবকিছু দেওয়ার জন্য ট্রাই করব। নাওফুমি ফিরো এর দিকে তাকালো, আর ফিরো ইশারা করে একটা গাড়ি চাইলো, আর সেই সময় নাওফুমি গাড়িটা নিয়ে নিল। ফিরো এই গাড়িটা পেয়ে অনেক খুশি হলো, কারণ সে অ্যাডভেঞ্চারে তাদের সাথে যেতে পারবে। আর এই গাড়ির সাথে তারা অনেক অ্যাডভেঞ্চার করবো। আর নেক্সট সিনে এমন একটি জিনিস হবে যা কেউ ভাবেনি। আমরা দেখি ফিরো তার হিউম্যান রূপে চলে আসে। গুড মর্নিং মাস্টার, আমার খিদা লেগেছে। আর এখানেই মজাদার এনিমের এপিসোড শেষ হয়ে যায়। তোমাদের এই এনিমে এর এপিসোড কেমন লেগেছে কমেন্টে বলবো। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকো, আর সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখো, যাতে নতুন নতুন ভিডিও আসলে খুব শীঘ্রই তোমরা দেখতে পারো। তোমরা যদি আর কোনো এনিমে দেখতে চাও তাহলে কমেন্টে বলো, আমি সেই এনিমে এক্সপ্লেন করার চেষ্টা করবো, এন্ড তোমাদের কমেন্ট অনুযায়ী এনিমে আসবে। এই এনিমে নেক্সট পার্ট এত ইন্টারেস্টিং আর ভয়াবহ হতে যাচ্ছে তা তোমরা এক্সপেক্টও করতে পারো নাই। এই সিরিজটা একটু অনেক বড় আছে, তাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, অনেক মজা পাবা। আর আমি ট্রাই করবো ভালো করে এক্সপ্লেন করা, যাতে তোমরা সহজেই এনিমেটা বুঝতে পারো। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। গুড বাই।